প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের পছন্দের মজার গল্প নিয়ে। আজকের গল্প স্ত্রী সুখ, কলমে শিবরাম চক্রবর্তী। ভীষণ মজার গল্পটি শুনতে থাকুন। দাম্পত্য কলহে নাকি বহরম্ভে লঘুক্রিয়া হয়ে থাকে, কথাটা সত্যি। কেবল আড়ম্বরটা যদি পরের দিক থেকে শুরু হয়। বউয়ের দিক থেকে আরম্ভ হলে ক্রিয়াকাণ্ড কোথায় গিয়ে শেষ হবে বলা কঠিন। এমনকি লঘু থেকে লঘুরে গড়িয়ে বহুতর হয়ে ক্রমে ক্রমে অবশেষে বৈধব্যে গিয়েও দাঁড়াতে পারে। আজ বৈকালীন বিশ্রামকালে পার্কে যে লোকটি আমার পাশে এসে বসেছিল, তার সঙ্গে আলাপ করে এই ধারণাই আমার বলবৎ হয়েছে। লোকটা এধার ওধার তাকাতে তাকাতে আমার কাছে এসে খাড়া হলো। লম্বা চওড়া এবং মেদস্বী, চুড়িদার পাঞ্জাবির ভেতর খাসা ভুড়িদার চেহারা। একটু ইতস্তত করে যেন অত্যন্ত অগত্যায় জিজ্ঞেস করলো আমায়, আজ্ঞে একটি লোককে দেখেছেন? কপালে জলপট্টি লাগানো আর চোখের কোল ভয়ঙ্কর রকম খোলা, এই রকম একটি লোককে এই ধার দিয়ে যেতে দেখেছেন আপনি? না, দেখিনি তো। আমি জানালাম, আজ্ঞে আমার বন্ধুটিকে খুঁজছি। ওই চিহ্নগুলির দ্বারা আধ মাইল দূর থেকেও তাকে আজ চেনা যাবে, আর একবার সেই চেহারা দেখলে ভোলা কঠিন। না, ওই রকম কোনো দৃশ্য আপাতত দেখেছি বলে তো মনে পড়ছে না। সচরাচর সে তো এমন লেট খাবার ছেলে নয়। লোকটি ভাবিত হয়ে পড়ে, তাহলে নিশ্চয় তার ভালো মন্দ কিছু একটা হয়েছে। এই বলে সে ধপ করে আমার পাশে বসে পড়ল, একেবারে যেন হাল ছেড়ে দিয়েই মনে হলো। অচেনা লোকের সম্পর্কে হলেও ওরূপ গুরুত্বপূর্ণ ইঙ্গিতে বিচলিত না হয়ে পারা যায় না। ভালো মন্দ নিজের বা অপরের, যারই কেন হোক না, শেষ পর্যন্ত তা কাকস্য পরিবেদনা হলেও সজ্ঞানে তা শুনে চুপ করে থাকা শক্ত। বলেন কি? একেবারে এসপার ওসপার, এত দূর? ভব পারাপার সহজ ব্যাপার না। সেই চেষ্টাই ইহলোক বা পরলোকে কেউ হাবুডুবু খাচ্ছে, ভাবতে ভারী খারাপ লাগে। না, অতটা ভালো মন্দ হয়তো নয়, তবে ওর কাছাকাছি কিছু একটা হয়েছে নিশ্চয়। লোকটি বসে বসে ভুঁড়ি কাঁপানো দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে লাগলো। কী রকম আশঙ্কা করছেন জানতে আমার আগ্রহ হয়, অত্যন্ত স্বভাবতই। ওর বউ বোধ হয় বাড়ি থেকে ওকে বেরোতে দেয়নি, লোকটি বলে। ওহ, আমি গুঞ্জন করি, এই ব্যাপার? এমন কিছু সঙ্গীন নয় তাহলে, রাজবন্দির অন্তরীণ দশা মাত্র। লোকটি নীরবে তার সিগারেট ধরায়, নিঃশব্দে ধোঁয়া ছাড়ে। অদ্ভুত প্রকৃতি এই মেয়েরা, প্রকৃতির সৃষ্টি আজব জীব। কখন যে কি করে বসে কিছু স্থিরতা নেই। পাঁচিলের ওপরকার বেড়ালটার মতোই, কোন দিকে যে লাফ খাবে কেউ বলতে পারে না। যা বলেছেন, আমরা সাই দিই। এমনকি লাভ না খেয়ে সারা পাঁচিলটা কেবল চষে বেড়াতেও পারে। আপনি কি বিয়ে করেছেন? আজ্ঞে, সে জানতে চাই। ঠিক না করলেও বিবাহিত অবস্থা কল্পনা করতে আমার অসুবিধা নেই, আমি জানাই। ওহো, তাতে হয় না মশাই। অনেক মেয়েকে একটু একটু ঘাটলে বিবাহিত জীবনের স্বাদ পাওয়া যায় না, তাতে মেয়েদের কিছুই জানা যায় না। একটা মেয়েকে অনেক ঘাটালে তবেই যদি জানা যায়। একটু টিপলে তারা কমলা লেবুর মতো উত্তর দক্ষিণে চাপা, চমৎকার, যেমন অপার্থিব তেমনি উপাদেয়। অনেক কসলালে তবেই তাদের আসল রূপ বেরিয়ে আসে। সত্যিকারের তিক্ত স্বাদ টের পাওয়া যায়। ওদের আগা পাঁচতলা জানতে হলে আগে বিয়ে করা দরকার। এত বড় দার্শনিক তত্ত্ব হেসে উড়িয়ে দেবার নয়, তাহলেও নারীদের ব্যাপারে আমি একেবারে আনাড়ি, এ কথা স্বীকার করতে আমার সংকোচ হয়। কোথায় যেন বাধে। ধরুন না কেন আমিও বিবাহিত, আমি বলি। তবে তো লোকটি বলে, আমিও ওদের বিষয়ে যতখানি জানি আপনারও তো জানা আছে, আপনাকে আর আমি বেশি কি জানাবো? যতখানি, তার মানে যতটা বেশি না যতটা কম,
কি আপনি বলতে চাইছেন? ঠিক বলেছেন, আমার বাক্যে লোকটিকে বেশ পুলকিত হয়ে উঠতে দেখা যায়। আমিও ঠিক এই কথাই বলি, একেবারে খাঁটি কথা। আমার কথাই ধরুন না, দৃষ্টান্ত স্বরূপ এই আমাকেই ধরা যাক। 17 বছর বউয়ের সঙ্গে ঘর করছি, কিন্তু সত্যি বলতে সেই কোণে দেখতে যাবার দিন যতটুকু তাকে বুঝেছিলাম, আজ এতদিন বাদেও তার বেশি এতটুকুও বুঝতে পারিনি। আর সদানন্দ হালদারের কথা যদি বলেন, তার সমজধারী যদি মাপতে হয়, তাহলে স্রেফ একটা বড় গোছের শূন্য, শূন্য ছাড়া কিছুই না। সদানন্দ হালদার, আমি প্রতিধ্বনি করি, আপনার সেই বন্ধুটির কথা বলছেন? আজ্ঞে হ্যাঁ, তাকেই তো গরু খোঁজা করছি। চোখের কোলটা ভীষণ রকম ফুলেছে, কপালে জলপট্টি জড়ানো, গালে আরেক পট্টি। আপনার বন্ধুর এমন পট্টিবাজ হবার কারণ? আমি জিজ্ঞেস না করে পারি না। তার কারণ জানতে চান? তার বউই হচ্ছে তার কারণ। তার বউ হয়েছে যাকে বলে খান্ডা, সর্বদা খান্ডা খরপর ধরেই রয়েছে। বেটে খাটো হলে কি হয়, সারা দেহ জোড়া আগাগোড়ায় তার একখানা জীব, অনবরত লকলক করছে আর বকবক করছে দিন রাত। 20 বছর আগে বিয়ের রাতে 7 পাক ঘুরিয়ে আনার তারিখ থেকে সদানন্দ নিজের নাম ভুলে গেছে। নাম না ভুললেও নামের মানে তো বটেই। তার বিয়ের পর আর তাকে হাসতে দেখিনি একদিনও, অন্তত বউয়ের সামনে তো নয়। আর এই 20 বছর ধরে সে বউয়ের বক্তৃতা শুনছে এক নাগাড়ে। সদানন্দ যাই করুক, তার বউয়ের মতে সব খারাপ। এমন কিছু যদি নাও করে তাও খারাপ। তার বউ কিছুতেই সন্তুষ্ট নয়। আমি সকর্ণে সব শুনেছি, দেখেছি বলেই জানি কি না। কি ভাষায় নিজের সহানুভূতি জানাবো ভেবে পাই না। কতবার আমি বলেছি সদানন্দকে, বেটা, বউকে তুই অতটা প্রশ্রয় দিস নে, অতবার ভালো নয়। আর অমন ভয় বা করিস কিসের? সোজা হয়ে দাঁড়িয়ে সমুচিত জবাব দিতে কি হয়? কিন্তু বলা বৃথা। সদানন্দ হালদার নামেই হালদার, আসলে হাল ধরবার মতো মুরদ্দার নেই। হাল তার ভাঙ্গা, হাল খুব খারাপ আমার মনে হয়। চাল আরও, হালের চেয়েও চাল খারাপ আরও। বইয়ের সামনে ও একেবারে জুজু, কিন্তু অমন কেঁচো হয়ে বেঁচে থেকে লাভ? যদি মাটির তলায় সেধিয়ে বাঁচতে হয়, তবে আর বাঁচা কেন? মধ্যাকর্ষণের জন্যেই হয়তো বা আমার ধারণা হয়। কেঁচোরাও তো বলতে গেলে এক রকমের হালদার, পুরুষ বা কাপুরুষ যাই হোক, তাদের যৎ সামান্য হালের দ্বারা তারাও যথাসাধ্য মিন্ময়ীকে কর্ষণ করে। হলধর ঠিক তাদের বলা না গেলেও তাদের নিজস্ব একটা কৃষ্টি রয়েছে। নিঃসন্দেহে কেঁচোদের মতো সদানন্দেরও নিজের কৃষিক্ষেত্রের প্রতি নিজের দুর্বলতা থাকা স্বাভাবিক। 2 দিন আগের কথা বলি, কি হয়েছিল শুনুন তাহলে। লোকটি কেচে গন্ডুস করে, বেশ জাকিয়ে তার আরম্ভ হয় সন্ধে তখন হব হব। আমি আর সদানন্দ একটা চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি। আমাদের মুখোমুখি আরেকটা লোকও চা খাচ্ছিল। লম্বা লম্বা চালের গল্প করে চায়ের দোকান গুলজার করছিল লোকটা। হঠাৎ পাশের মন্দিরে কাঁসর ঘণ্টা, ঢাক ঢোল, কাড়া নাকড়া বাজতে শুরু করে দিল। পুজো কি আরতি কিছু একটা করা হচ্ছিল। সামনের লোকটা তখন ঢাকের বাদ্যি নিয়ে বলল যে এই রকমের আওয়াজে মুসলমানরা যে কেন খেপে ওঠে তা বোঝা কঠিন নয়। এমন বিটকেল বাদ্যিতে ভূত পর্যন্ত পালিয়ে যায়, আর মুসলমান টিকবে? আর দেবতাই কি কখনো টিকতে পারে? ভদ্রকানের পক্ষে একেবারে অসহ্য। এইসব বিচ্ছিরি বাজনা যে কে বের করেছিল ইত্যাদি কথা বলতে লাগলো সেই লোকটা। এত বলে সদানন্দ চরিৎকার থামল। কান খাড়া করে সেদিনের ঢাক ঢাক গুড় গুড় শোনবার চেষ্টা করতে লাগলো কি না কে জানে। তার পর মুহূর্তে আমি এক ধাক্কা খেলাম। এমন ধাক্কা আমি এ জীবনে খাইনি। খেলাম ওই সদানন্দর কাছ থেকেই। বলেন কি, আপনাকেই ধাক্কা মারল আপনার সদানন্দ? আপনার বন্ধু হয়ে আপনাকে? বলেন কি মশাই? আমার তাক লাগে। না, আমাকে নয়, সামনের সেই লোকটাকে। প্রচণ্ড এক ঘুষির ধাক্কায় লোকটাকে সামনের চেয়ার সমেত সে ভূমিসাৎ করে দিল। সঙ্গে সঙ্গে সদানন্দর কি চিৎকার, ঢাকের তুই কি জানিস রে হতভাগা? ঢাকে কাঠি দিতে এসেছিস যে বড়, ফের যদি আমার কাছে ঢাকের নিন্দে করবি, হিন্দু ধর্মের গ্লানি করবি, তাহলে ভালো হবে না। তাহলে তোরই একদিন কি আমারই একদিন।
বলল সদানন্দ। এই কথাই বলল। তার ধাক্কাটা ঠিক আমার গায়ে না লাগলেও আমি ধাক্কা খেলাম। ওর কাছ থেকে এত দুর্বীরত্ব কোনো দিন আমি আশা করিনি। সদানন্দ হিন্দু মহাসভার কোনো চাইঠাই বুঝি? আমার প্রশ্ন হয়। ওদের এধারে ঢাক ওধারে ঢাক ঢাক কিনা, একদিকে তুমুল বাদ দিই, অন্যদিকে বেবাক ঢাকা, মাঝখানে কেবল চাঁদা করে চাটি, চাঁদা বাগাও আর চাটি লাগাও। মোটেই না, হিন্দু মহাসভার ধার দিয়েও যায় না সে। তবে ঢাকের বাদ্যি শুনলে কেমন তার রক্ত গরম হয়ে ওঠে। তখন আর সে নিজেকে সামলাতে পারে না। চায়ের দোকান থেকে বেরিয়ে এসে অনুতপ্ত কণ্ঠে এই কথাই সে আমাকে জানালো। আর সেই লোকটার কি হলো? সেই ধাক্কাখোরের? আমি কৌতূহলী হলাম। অচেনা লোকের হাতে অকারণ মার খেয়ে সে গুম হয়ে গেল। একটা কথাও বলল না, আর নিজের ঢাক থামিয়ে চুপ করে চলে গেল। তারপর আহা, তার দুঃখে আমার হাহাকার। আমি কিন্তু এই করুণ দৃশ্যের মধ্যেই আশার একটু আলো দেখতে পেলাম। সদানন্দ বান্ধব প্রকাশ করতে লাগলো। দেখতে পেলাম যে ঢাকের আওয়াজে সদানন্দের ভীরুতা কোথায় উড়ে যায়। এক নিমেষে ওর চোখ মুখ চেহারা সব বদলে যায় কীরকম, যেন আগের সদানন্দই নাই। তখন সামনে পেলে তার চেয়ে 20 গুণ জোরালো 10টা কুস্তিগিরকেও সে যেন একাই গুতিয়ে কাবু করে দিতে পারে। ঢাকের কি মহিমা কে জানে। দেবদেবীর পাষাণ মূর্তিতেও প্রাণ জাগিয়ে তোলে বলে যখন আমি বাতলাই, তখন আর এটা এমন অসম্ভব কি? সদানন্দর কীর্তি দেখে আমি তখন ভাবতে শুরু করেছি। ভেবে চিনতে বলেছি তাকে, তুই এক কাজ কর, সত্যি যদি তোর বউকে শিক্ষা দিতে চাস, তাহলে সেই শিক্ষাদানের সময়ে এক জোড়া ঢাকিকে বায়না দিয়ে তোর বাড়িতে নিয়ে যা। আর বউকে যদি এইভাবেও শেষ পর্যন্ত মানুষ করে তুলতে পারিস, তাহলে তোদের দুজনকার তাতে লাভ বই কি ক্ষতি নেই। সদানন্দ কথাটা আমার শুনল, কিন্তু কোনো জবাব দিল না। একটি কথাও না বলে চায়ের দোকান থেকে বেরিয়ে শটান সে ঢাকিদের কাছে চলে গেল। গিয়ে সব কটা ঢাকিকে নগদ টাকায় বেঁধে ফেললে। ঠিক হলো। আর ঘণ্টাখানিক পরে আরও ঢাকিদের জোগাড় করে সবাই মিলে তার বাড়ির সামনে জড়ো হয়ে জোরসে পিটবে। তারপর সদানন্দ ফের চায়ের দোকানে ঢুকে পরপর আরও 3 কাপ চা মারল। দেহ মন ভালো করে চাগিয়ে নেবার জন্যেই বোধ হয়। তারপর অধীর আগ্রহে আমি উতলা হই। কি হলো তারপরে? লম্বা চওড়া লোকটার সর্বাঙ্গ কম্পিত হতে থাকে। ভাবতেই ভয়ে কিংবা হর্ষে কিসে তা বলতে পারি না। তারপরেই সদানন্দের সেই ফোলাটা ঘটল, চোখের এলাকার সেই পর্বত প্রমাণ ফোলাটা। জানালো লোকটি, কপালের জলপট্টির, আর আমি পুনরুল্লেখ করতে চাই না। কিছুক্ষণের জন্য উভয়েই আমরা নীরব হয়ে রইলাম। অন্তর্নিহিত ভাবাবেগের জন্যই মনে হয়, কিংবা নিজেদের অভিজ্ঞতার প্রতিফলনে সদানন্দর প্রতিফলের রস আস্বাদ করতেই আমাদের এই মৌনতা হবে হয়তো। মৌনতা অথবা মৌতাত। কেন হলো এমনটা? আপনার বন্ধুর বউ বুঝি ঢাকের বাজনা শুনলে আরও ক্ষেপে ওঠেন, তাই বুঝি? তাই হবে হয়তো। কিসে কি হয় কেউ কি বলতে পারে? মোটের ওপর সদানন্দর কাছ থেকে যা জানা গেছে তা এই, সে যখন বউকে শিক্ষাদানের জন্য প্রস্তুত হচ্ছে, তার বক্তৃতাটাও প্রায় তৈরি। ঠিক সময়টিতেই দরজার বাইরে ঢাকের কাঠি পড়ল। সদানন্দের বউ তখন রুটি বেলছিল, হাতে ছিল তার বেলনা। সদানন্দকেই সে আরেকটা ঢাক বলে ভ্রম করল কিনা কে জানে। বিচিত্র নয় কিছু, অনেকটা ঢাকাই চেহারাই তো আমার বন্ধুটির। ঢাকের তালে তালে বেলনা দিয়ে সদানন্দকে সে বাজাতে শুরু করে দিল। চারধারেই বাজিয়েছিল, বেশ জোরে জোরে, যেমন বাজাতে হয়। ঢাক বাজানোর যা দস্তুর, তবে কেবল কপালের আর চোখের কাছের বাজনাটাই একটু বেশি জোরালো হয়ে গেছে। কপালের জোরে চোখটা বেঁচে গেছে বেচারার, এই রক্ষে। ঢাকের বাদ্যি যে ওর কপালে গিয়েই থেমেছিল, সেটাও কম বাঁচোয়া নয়। আমি বলি, ও বাদ্যি থামলে
পরেই তো মিষ্টি। সমাপ্ত। গল্প স্ত্রী সুখ। কলমে শিবরাম চক্রবর্তী। কণ্ঠে আমি রোজি।